এই কম্পিটিশনের যুগে দিন রাত্রি নিজেকে খেটে সেই কম্পিটিশনের মধ্যে টিকিয়ে রাখার জন্য যে অক্লান্ত পরিশ্রম, তার সাথে ঘর বাইরের সামনে দিনের শেষে কোথাও যেন আমি হাঁপিয়ে উঠি। মন একটু শান্তির খোঁজ করে, তখনই আমি দৌড়ে যাই বাবা মহাদেবের কাছে, কারণ ওটাই আমার একটা ভরসার জায়গা। জানি ওখানে গেলে মনের শান্তি পাবো এবং নিজের মধ্যে একটা অদম্য জোর আসবে আবার পরের দিন ঘুম থেকে উঠে জীবনের পরীক্ষার প্রস্তুতি নিতে। তাই গত রবিবার বেরিয়ে পড়েছিলাম বাবা ভূতনাথের উদ্দেশ্যে। তো এখন বাজে বিকেল 4টে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভূতনাথ মন্দিরে আমি বছরে প্রায় অনেক সময়ই যাই। বললাম না, যখনই মন খারাপ হয় তখনই চলে যাই বাবা মহাদেবের কাছে। নিমতলা মহাশ্মশানের কাছে গঙ্গার ধারে অবস্থিত আমাদের ভূতনাথ মন্দির। এখানে কিন্তু মহাকালের পরে যদি কোনো জায়গায় ভস্য আরতি হয় সেটা হচ্ছে এই ভূতনাথ মন্দিরে। সকালবেলায় এবং রাত্রিবেলায় বাবা মহাদেবের কিন্তু ভস্য আরতি হয়। রাত্রিবেলায় একবার আমার দেখার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, আমার বাড়ি থেকে মেট্রো আর অটো করে আমি পৌঁছে গেছিলাম ভূতনাথ মন্দিরে। আমি পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগে এখানে ভালো বৃষ্টি হয়েছিল। আর দেখো, সূর্যাস্তের সময় সূর্যটাকে মেঘের আড়ালে ঠিক কীরকম দেখতে লাগছে। গঙ্গার জল কি শান্তভাবে বয়ে চলেছে। এইরকম একটা অপূর্ব বিকেলবেলার সাক্ষী আজ আমি হলাম প্রায় বহুদিন বাদে। অটো থেকে নেবে কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে যাব বাবা ভূতনাথ মন্দিরের দরবারে। তোমরা যারা কলকাতা থেকে দেখছো তারা আমাকে অতি অবশ্যই জানিও তোমরা এসেছো কিনা এই ভূতনাথ মন্দিরে। এই যে রাস্তাটা এখন ফাঁকা দেখছো, যখন শ্রাবণ মাস আসবে এই রাস্তার দুধারে মেলা বসে, প্রচুর লোকজনের সমাগম হয় এখানে তখন হাঁটার জায়গা থাকে না। আর এখান থেকেই কিন্তু বাঘ কলসি যাবতীয় জিনিসপত্র কিনে গঙ্গার জল ভরে বাবা ভূতনাথের আশীর্বাদ নিয়ে ভক্তরা পাড়ি দেয় তারকেশ্বরের পথে। শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা হয় আর আমি প্রত্যেক বছরই এখানে আসি। এই বছরও আসবো শ্রাবণী মেলায় বাবা ভূতনাথের দরবারে তার আশীর্বাদ নিতে। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, তারপর আবার বিকেল 4টের সময় খোলে এবং 9টায় বন্ধ হয়ে যায়। তোমরা পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী ঠিক মন্দিরের উল্টো দিকে অনেক দোকান আছে। তোমরা যে দোকান থেকে ইচ্ছা যেরকম মূল্যের পুজো সামগ্রী নিতে চাও সব পেয়ে যাবে। শ্রাবণী মেলায় বা শ্রাবণ মাসে আসলে বাবার সামনাসামনি তোমরা যেতে পারবে না, কারণ অনেকটা দূর থেকেই পুজো দিতে হয়। কিন্তু এইবার মানে শ্রাবণ মাসের আগে যদি যাওয়া যায় বা বছরের অন্যান্য সময় গেলে বাবা মহাদেবকে তোমরা অনেক কাছ থেকে দর্শন এবং পুজো দিতে পারবে। দেখো, কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি বাবার দরবারে। আজকে বিশাল ভিড় একটা হয়নি, হয়তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য ভিড় দেখতে পাচ্ছি না। যাই হোক, দূর থেকে বাবাকে প্রণাম জানালাম। এবার পুজো সামগ্রী কিনলাম, যেটার দাম পড়লো 50 টাকা। বললাম না, অপর দিকেই প্রচুর দোকান আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে কিন্তু বাবার মূল যে গর্ভগৃহে ওখানে কিন্তু ভিডিও বা ফটো তোলার অনুমতি নেই। যতটা পারছি আমি বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বসে রয়েছে আমাদের নন্দী মহারাজ, এরপরেই হচ্ছে গর্ভগৃহ, ওই হচ্ছে আমাদের বাবা। তো চলো পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। খুব ভালোভাবে দর্শনের পাশাপাশি বাবা মহাদেবের পুজোও আমি দিতে পারলাম। মনটা শান্তিতে ভরে গেল, যেটার জন্য আমি বাবার কাছে ছুটে এসেছিলাম। বাবা কিন্তু আমাকে নিরাশ করেনি। মন্দিরের ভেতর কিন্তু কোনো রকমভাবে ধূপ বা প্রদীপ কিছু জ্বালানো যায় না, তার জন্য আমাদের বাইরে এসে দোকান থেকে আমরা আরতির জন্য যাবতীয় সরঞ্জাম কিনতে পারি। আমিও যে দোকান থেকে পুজো সামগ্রী কিনেছিলাম সেখানে চলে গেলাম। সেখান থেকে 10 টাকার বিনিময়ে কর্পূর এবং কর্পূরদানি আমাদেরকে দেওয়া হলো। এই হলো সেই কর্পূরদানি যেটা দিয়ে এখন বাবার আমি আরতি করব।
ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পর ঠিক তার অপোজিটে রেল লাইন ক্রস করে একটা মন্দির আছে। যখনই আসি ভূতনাথ মন্দিরে তখনই এইখানেও যাই দর্শন করতে। এখানে বাবা মহাদেবের সাথে সাথে মা কালীরও দর্শন হয়, তাই এখানে আসলেও মনটা ভীষণ শান্তি পায়। এরপর পালা হচ্ছে এক কাপ গরম গরম চা খাওয়ার, কারণ বিকেলের ওয়েদার আর এরকম বৃষ্টির ওয়েদারে এক কাপ গরম গরম চা না হলে কিন্তু ভালো লাগে না। আর ভূতনাথ মন্দিরের চত্বরের বিশেষত্ব হচ্ছে এখানকার কেসার চা, যেটা আমার পার্সোনালি পছন্দ না, আর তার সাথে লিট্টি চোখা, যেটাও আমার পার্সোনালি পছন্দ না। তোমরা কারা কারা লিট্টি চোখা পছন্দ করো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও। আমি নর্মাল দুধ চায়ে চুমুক দিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, মোটা মহাদেব মন্দির। এটা হচ্ছে ওই যে রেল লাইন ক্রস করে যে মন্দিরটা আমরা দর্শন করলাম, তার পাশ থেকে একটা সরু গলি চলে গেছে। ওই গলি দিয়ে এসে একটা বড় রাস্তা ক্রস করে কিছু দূর এগিয়েই দেখতে পাবে এই মোটা শিব মন্দির। বহু বছরের পুরনো হচ্ছে এই শিব মন্দির। এই মন্দিরের পাশে বট গাছের যে অসংখ্য ঝুড়ি নেমে এসছে, সেটা দেখেই তোমরা আন্দাজ করতে পেরেছো এই মন্দিরের বয়স ঠিক কতটা পুরনো। উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছে অবস্থিত এই মন্দিরটিকে বলা হয় প্রায় 300 বছরের পুরনো, এবং এখানকার যে শিবলিঙ্গ তার উচ্চতা 10 থেকে 12 ফিট। ঐতিহাসিক নথি এবং মন্দিরের ভিত্তিপ্রস্তরের কালো পাথরের ফলক থেকে জানা যায় যে এই তীর্থস্থানটি প্রায় 1716 সালে মদনমোহন দত্তের পুত্রদেব অথবা হাতখোলার দত্ত পরিবারের সদস্যদের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটির নাম মোটা মহাদেব কারণ এর অস্বাভাবিক বড় শিবলিঙ্গটির কারণে। স্থানীয় লোককথা অনুযায়ী বিশ্বাস করা হতো যে সময়ের সাথে সাথে শিবলিঙ্গটির আকার ক্রমাগত বাড়ছিল। এর বৃদ্ধি থামাতে এবং একে নিয়ন্ত্রণ রাখতে পুরোহিত ও ভক্তরা মন্দিরের গর্ভগৃহের 4 দেওয়ালে শিকল বেঁধে দেন। সেই শিকলগুলো আজও কাঠামোটির চারপাশে জড়ানো রয়েছে, কারণ স্থানীয়রা বিশ্বাস করেন যে ভগবানকে গঙ্গায় ফিরে যাওয়া থেকে বিরত রাখতে তাকে বেঁধে রাখা হয়। বিশাল উচ্চতার কারণে ভক্তদের পবিত্র জল ঢালতে এবং দেবতাকে প্রার্থনা নিবেদন করতে একটি ছোট লোহার মই বেয়ে উঠতে হয়। শিবরাত্রির বা শ্রাবণ মাসের সময় মন্দিরের গর্ভগৃহে তোমরা ঢুকে জল পূজা অর্চনা প্রদান করতে পারো, কিন্তু সন্ধ্যের সময় বাবা মহাদেবকে ছুতে দেওয়া হয় না। এই সময় পুরোহিতরা বাবার শৃঙ্গার করে সন্ধ্যা আরতি করা হয়। আমি যেহেতু সন্ধ্যেবেলায় গেছিলাম, তো দূর থেকেই বাবাকে প্রণাম করেছিলাম। তবে পুজো দেওয়ার জন্য অবশ্যই আমি একদিন সকালে আসার চেষ্টা করব। আমরা যখন গিয়েছিলাম তখন বাবার শৃঙ্গার করা হচ্ছিল। পুরোহিত মশাই দেখো ওই যে লোহার মই বেয়ে উঠে বাবাকে মালা বেলপাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। আচ্ছা, মন্দিরটি প্রতিদিনই ভোরবেলা থেকে খোলা থাকে এবং সকালের মঙ্গল আরতি প্রায় ভোর 5টা থেকে শুরু হয়। আচ্ছা, এই মন্দিরের আশেপাশে কিন্তু আমার কোনো দোকান চোখে পড়েনি যেখান থেকে আমি পুজো সামগ্রী কিনতে পারি। তোমরা চাইলে ভূতনাথ মন্দিরের পাশ থেকে পুজো সামগ্রী কিনে এনে এইখানে পুজো দিতে পারো। ধূপ মোমবাতি জ্বালানোর জন্য বাইরে একটা জায়গা করা রয়েছে। মূল গর্ভগৃহে বা মন্দিরের সামনে কোনো জায়গা নেই যেখানে তোমরা ধূপ বা মোমবাতি জ্বালাতে পারো।
এরপর আমি এগিয়ে চললাম গঙ্গাঘাটের দিকে, কারণ এত সুন্দর একটা বিকেলের ওয়েদার, তার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এই গঙ্গার ধারে না আসলে মনটা যেন ঠিক না, মানে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম, কারণ আবার হয়তো কিছুদিন বাদে আসবো, কিন্তু তখন এত ভিড় থাকবে শ্রাবণ মাসের জন্য, হয়তো এই জায়গাটা সেই রকমভাবে উপভোগ করতে পারবো না। তাই এই শান্ত সন্ধেবেলাতে নদীর ধারে নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে, সত্যি বলছি, জীবন যুদ্ধে লড়ার জন্য যা কিছু দরকার, শক্তি বলো সাহস বলো, সব কিছু পেয়ে গেলাম অ্যাটলিস্ট কিছুদিনের জন্য। পাহাড় আমাকে শক্তি দেয়, জীবন যুদ্ধে লড়ার জন্য প্রচুর শক্তি দেয়, ধৈর্য শেখায়, কিন্তু সব সময় তো আর পাহাড়ের কাছে ছুটে যাওয়া যায় না। তাই জন্য আমি ছুটে যাই মহাদেবের কাছে, যেটা আমার প্রথম এবং জীবনের শেষ সম্বল। আমি জানি এখান থেকে আমাকে কোনোদিন খালি হাতে পাঠাবে না। আমার যে দুঃখ যন্ত্রণা নিয়ে আমি যাই, আমার সমস্ত মন পুরো নিংড়ে নিয়ে আমার মনে একটা অদ্ভুত শান্তি দেয়, একটা অদ্ভুত শক্তি, এনার্জি নিজের মধ্যে ফিল করি, যেতে কিনা আমি আগামী আবার কয়েকটা দিন লড়তে পারি। তারপর আবার আসবো মহাদেবের কাছে। আমি তো জানি তিনি আমাকে কোনোদিন ফেরাবেন না। আবার তার থেকে এনার্জি নিয়ে, শান্তি নিয়ে আবার লড়বো, আবার আসবো। এইভাবে জীবনটা আমি ঠিক কাটিয়ে দিতে পারবো। তো আজ ভিডিওটা আমি এত অবধি রাখলাম। জানি হয়তো তোমাদের মধ্যে অনেকেরই কিছুটা বোর ফিল হয়েছে বা ভালো লাগছে না, বাট আমি আমার কিছু মনের কথা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করলাম। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, বা হয়তো নিজের মনোভাব প্রকাশ করতে পারি না, বাট তাও চেষ্টা করলাম। যদি ভালো লাগে বা তোমরাও এরকম ফিল করো, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্টে লিখো ওম নমঃ শিবায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, আর হ্যাঁ, লাভ ইয়োরসেলফ ফার্স্ট।